শিরোনামহীন অনুভূতি অষ্টম পর্ব। সত্যের নিজস্ব মহত্ব রয়েছে। সত্য কখনোই চাপা থাকে না। মিথ্যার বেলাজালে আবদ্ধ হয়ে দিগ্ভ্রান্ত হলেও একসময় ঠিকই নিজের পথ খুঁজে নেয়। আরভিদের বলা শেষাক্ত কথাটা কর্ণে পৌঁছানো মাত্র সকলেই বিস্ফোরিত চোখে চাইল। আরশিয়ান তড়াক করে লাফিয়ে উঠে এসে আরভিদের চিবুক শক্ত করে চেপে ধরে বলল, ইউ ব্লাডি অ্যাসোল! কার নামে কি বলছিস? জানে মায়া নেই তোর? একেবারে কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। সত্যি কথা বল। আরভিদ নিভু নিভু চোখে চেয়ে অস্ফুট স্বরে বলল, প্রমাণ আছে। আরশিয়ান হিংস্র থাবা বসায় আরভিদের গলায়। এতে করে তার বলিষ্ঠ হাতের নীলাভ শিরাগুলো স্পষ্ট দৃশ্যমান হয়। কণ্ঠে হিংস্রতার হেলে দাঁতে দাঁত চেপে আরশিয়ান বলে ওঠে, কি প্রমাণ আছে? কোথায় প্রমাণ? কার কাছে আছে? প্রত্যুত্তর দেওয়ার পূর্বে আরশিয়ানের বলিষ্ঠ হাতের চাপে আহত আরভিদ জ্ঞান হারিয়ে ফেলে। তার বন্ধ চোখের পাতা লক্ষ্য করে আরশিয়ান রেগেমেগে সজোরে চেয়ারে লাথি বসায়। মুহূর্তের মধ্যে সেটা অদূরে ছিটকে পড়ে। রাগে হুঁশ হারিয়ে আরশিয়ান খ্যাপাটে স্বরে বলে ওঠে, ইমিডিয়েট ওর জ্ঞান ফেরা। আমার স্টেটমেন্ট লাগবে। তাজরিয়ান হতবিহ্বল হয়ে তাকালো আরশিয়ানের দিকে। ইস্তিরাজ নিজেও বিস্মিত। আরশিয়ানের এমন বিধ্বংসী রাগের সহিত তারা পরিচিত নয়। মাথা ঝাঁকিয়ে ইস্তিরাজ গার্ডদের বলল আরভিদকে রুমে নিয়ে যেতে। প্রায় আধ ঘন্টা চিকিৎসা দেওয়ার পর বাইরে বেরিয়ে ইস্তিরাজ বলল, মোটামুটি ঘন্টা দুয়েক সময় লাগবে ওর জ্ঞান ফিরতে। ততক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। চেয়ারের ওপর বাদশার ভঙ্গিতে বসে থাকা আরশিয়ান নীরবে শুনল কেবল। হাতের আঙুলে কালো রঙের ধাতব রিভলভারটা ঘোরাতে ঘোরাতে কিছু একটা ভাবছে সে। এই দৃশ্য দেখে ঘরের সোফা টেনে তাজরিয়ান এবং ইস্তিরাজ তার সম্মুখে বসে। কিছুক্ষণ পর তাজরিয়ান বলে ওঠে, এটা যদি সত্যি হয় তাহলে তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে ভাইয়া? আরশিয়ান শীতল দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর স্বরে বলল, আমি আরভিদকে এক বিন্দুও বিশ্বাস করি না। প্রথমত সত্যতা যাচাই বাছাই করব, অতঃপর যে যার প্রাপ্য শাস্তি পাবে। তাজরিয়ান ফাঁকা ঢোক গিলল। ইস্তিরাজ চিন্তিত স্বরে বলল, আমার বিশ্বাস হচ্ছে না, আবার পুরোপুরি বিষয়টা ফেলে দিতেও পারছি না। মিস ফারজানা এবং পিচ্চি ভাবির সাথে আরভিদের কিছু একটা কানেকশন তো আছে। আরশিয়ান কোনো প্রত্যুত্তর করল না। প্রায় 3 ঘন্টা পর জ্ঞান ফিরল আরভিদের। চোখ খুলতেই দেখল তার বেডের পাশে একটা সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে আরশিয়ান। সর্বদা শান্ত থাকা চোখ জোড়ায় খেলা করছে হিংস্রতা। তার নির্মল মুখশ্রী ভীষণ গম্ভীর। আরশিয়ান তার দিকে নির্বিশেষ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কোনো রূপ ভনিতা ছাড়া ফার্স্ট টু লাস্ট পুরো ইতিহাস খুলে বল। আরশিয়ানের নিরেট স্বর শুনে বেচারা ফাঁকা ঢোক গিলে শুকিয়ে যাওয়া গলাটা ভেজানোর চেষ্টা করল। অতঃপর দুর্বল কণ্ঠে বলে, ওয়াসিস্টরা 3 ভাই। তার মধ্যে বড়জনের নাম হলো মাশরাফিক ওয়াসিস্ট এবং তার স্ত্রীর নাম হলো নাহার ওয়াসিস্ট। তাদের একটি কন্যা সন্তান ছিল যার নাম নিহারিকা ওয়াসিস্ট। দ্বিতীয় জনের নাম আশরাফ ওয়াসিস্ট এবং ওনার স্ত্রীর নাম ইকরা ওয়াসিস্ট। ওনাদের সন্তান স্বয়ং আমি। তৃতীয় জনের নাম ছিল রওশন ওয়াসিস্ট এবং ওনার স্ত্রী ছিল আদ্রিতা ইসলাম প্রমি। রাদিয়া ওয়াসিস্ট প্রিমা নামে তাদের একটি কন্যা সন্তান ছিল। এইটুকু বলে থামে আরভিদ। বুক ফুলিয়ে শ্বাস টেনে পুনরায় বলে, ওয়াসিস্ট লিমিটেড পরিচালনার দায়িত্বে ছিলেন মাশরাফিক এবং আশরাফ ওয়াসিস্ট। রওশন ওয়াসিস্টের স্বতন্ত্র ব্যবসা ছিল এবং তিনি নিজের স্ত্রী সন্তান নিয়ে অন্যত্রে বসবাস করতেন। বলা বাহুল্য, রওশন ওয়াসিস্ট শত্রুপক্ষের মেয়েকে বিয়ে করায় তাকে ত্যায্য করা হয়েছিল। এটা নিয়ে ভাইয়ে বেশ বিরোধ হয়। তবে রওশন ওয়াসিস্ট ছিলেন নির্বিকার, ভীষণ ভালোবাসতেন নিজের স্ত্রীকে। তবে
কুনজর তাদের সম্পর্কটা শেষ করে দেয়। আরশিয়ান কণ্ঠে বিরক্তি ঢেলে বলে ওঠে, জলদি ফ্ল্যাশব্যাক ছেড়ে কাশ, তোর আজাইরা কাহিনী শোনার টাইম নেই আমার। আরভিদ ফাঁকা ঢোক গিলে পুনরায় বলতে শুরু করলো, নাহার ওয়াসিস্ত ছিলেন এতিম। মাশরাফি ওয়াসিস্তের মৃত্যুর পর তার কোথাও যাওয়ার জায়গা না থাকায় রওশন ওয়াসিস্ত তার দায়িত্ব নেন। এরপর দীর্ঘ সময় কেটে যায় এবং উচ্চাভিলাষী নাহার ওয়াসিস্ত নিজের লোভ সামলাতে না পেরে রওশন ওয়াসিস্তকে নিজের জালে ফাঁসিয়ে নেয়। চলতে থাকে তাদের পরকীয়া। যেহেতু তারা ভিন্ন বাড়িতে থাকতো তাই এইসব বিষয়ে জানাজানি হয়নি, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। তাজরিয়ান এবং ইস্তিরাজও হতভম্ব চোখে তাকায়। আরশিয়ান বিস্মিত কণ্ঠে শুধায়, রওশন ওয়াসিস্তের সাথে নিহার আম্মুর পরকীয়া ছিল? আরভিদ মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে 3 বছরের মাথায় আদ্রিতা ইসলামের কাছে ধরা খান রওশন ওয়াসিস্ত। শুরু হয় সংসারে অশান্তি। প্রথমবারের মতো আদ্রিতা ইসলামের গায়ে হাত তুলেন রওশন ওয়াসিস্ত। বিষয়টা সম্পর্কে প্রিমা অবগত হতেই সে ক্ষুব্ধ হয়ে ওঠে। মাকে বাঁচাতে গিয়ে নিজেও বাবার হাতে মার খায়। রওশন ওয়াসিস্ত তাদের হুমকি ধমকি দিয়ে পরিশেষে বাসা থেকে বের হয়ে যান, কিন্তু শর্ট টেম্পার প্রিমা বিষয়টা হজম করতে পারেনি। কতটুকু শেষ হতে আরভিদ কাঁদতে লাগলো, গলা শুকিয়ে এসেছে তার। ইস্তিরাজ পাশ থেকে পানির বোতল এগিয়ে দেয়। আরশিয়ান সেই দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে শোধায়, পরকীয়া করেছে রওশন ওয়াসিস্ত এবং নাহার ওয়াসিস্ত, সেক্ষেত্রে আমার প্রথম স্ত্রী নিহারিকা ওয়াসিস্তের ওপর মিসেস প্রিমার আক্রমণ করতে যাবে কেন? আরভিদ পানি খেয়ে অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, আদ্রিতা ইসলামকে হসপিটালে অ্যাডমিট করার পর রেগেমেগে প্রিমা নাহার ওয়াসিস্তের বাড়ির দিকে যায়, কিন্তু সেখানে তিনি ছিলেন না। দারোয়ান দরজা খুলে বিষয়টা প্রিমাকে জানালে সে দ্বিগুণ তেজি কণ্ঠে নিহারিকার খোঁজ চালায়। নিহারিকা সে সময় ছাদে দাঁড়িয়ে খোলা হাওয়া খাচ্ছিল। প্রিমা সেদিকে এগিয়ে গিয়ে নিহারিকাকে জেরা করতে থাকে। নিহা জানায় সে এইসব বিষয়ে কিছু জানে না, কিন্তু প্রিমা মানতে চায় না। সে অনবরত নাহার ওয়াসিস্তকে নিয়ে বাজে কথা বলতে থাকে। নিহা ওসব সহ্য করতে না পেরে পাল্টা জবাব দিতে গেলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং একটা পর্যায়ে প্রিমার হাতে জোরালো ধাক্কা খেয়ে নাহা ছাদ থেকে পড়ে যায়। শেষমেশ গুরুতর আঘাতপ্রাপ্ত নাহা তীব্র রক্তক্ষরণের জন্য মারা যায়। সকলে স্তব্ধ হয়ে শুনে পুরো ঘটনা। আরশিয়ান পুনরায় শীতল কণ্ঠে শুধায়, এত কিছুর পরেও প্রিমা শাস্তি পেল না কেন? আমাদেরই বা কেন বলা হয়েছে নাহা মাথা ঘুরিয়ে ছাদ থেকে পড়ে গেছে? আরভিদ তপ্ত শ্বাস ফেলে বলে, রওশন ওয়াসিস্ত প্রিমাকে ভীষণ ভালোবাসতেন, নিজের সন্তানকে বাঁচাতে এসব ঘটনা রটিয়েছেন। আদ্রিতা ইসলামের সাথে বিচ্ছেদ ঘটিয়ে নাহার ওয়াসিস্তকে বিয়ে করে নিজের সমস্ত সম্পত্তি তার হাতে তুলে দেওয়ার বিনিময়ে এই কেসটা ধামাচাপা দেন তিনি। বাহ্যিক দিক দিয়ে নিজেকে শান্ত রাখতে পারলেও ভেতর থেকে পুরোপুরি এলোমেলো হয়ে পড়ে আরশিয়ান। কোনো মতে নিজেকে সামলে উঠে বলে ওঠে, কিসের প্রমাণের কথা বলছিলি তুই? আরভিদ তৎক্ষণাৎ বলে ওঠে, ছাদে একটা ক্যামেরা লাগানো ছিল। ক্যামেরাটা সচল হওয়ায় পুরো ঘটনাটা ধারণকৃত ভিডিওটা আমার কাছে আছে। রওশন ওয়াসিস্তের কথা মতো সেটা প্রকাশ না করলেও নিজের কাছে সেফলি রেখে দিয়েছিলাম। আরশিয়ান তাতে জাত চেপে বলে ওঠে, নিহার মৃত্যুর 1 সপ্তাহ পর প্রাইভেট নাম্বার থেকে ফোন দিয়ে তুই আমাকে জানিয়েছিলি যে ওটা মার্ডার কেস? আরভিদ ভীত কণ্ঠে বলল, হ্যাঁ। আরশিয়ান চোখ বন্ধ করে মেজাজ সামলে পুনরায় তাকে প্রশ্ন করল, সেই ভিডিওটা কোথায়? আরভিদ আটকে আসা কণ্ঠে বলল, আমার এক ফ্রেন্ডের কাছে, বারে ছাড়া ওর দেখা সাক্ষাৎ পাওয়া কঠিন। আরশিয়ান পকেট থেকে আরভিদের ফোনটা বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, তো সো কল ফ্রেন্ডকে ফোন করে দিয়ে প্রমাণ আনতে বল। কোনো রূপ চালাকি করার চেষ্টা করলে সোজা টপকে দেব। আরভিদ তাই করল। কথা বলে ফিক্সড হলো রাত 11টায় প্রমাণ হস্তান্তর করা হবে বারে। তথ্য নিয়ে উঠে দাঁড়িয়ে ইস্তিরাজকে উদ্দেশ্য করে আরশিয়ান বলে উঠল, কোনো ধরনের আঘাত করার প্রয়োজন নেই, হাত পা বেঁধে অন্ধকার রুমে ফেলে রাখ, কোনো কারণে বাইরে বের করার দরকার নেই। ওর খাওয়া দাওয়া টোটালি অফ, 1 ফোঁটা পানিও যেন না দেওয়া হয়। নির্দেশনা দিয়ে
তাজরিয়ানকে নিয়ে লম্বা পা ফেলে এগিয়ে গেল আরশিয়ান। গার্ডদের সব কিছু বুঝিয়ে দিয়ে ইস্তিরাজও বেরিয়ে পড়ল। সবাই বেরোতে আরভিদ বাঁকা হেসে বলল, মাস্টার মাইন্ড আরভিদকে আটকে রাখার সাধ্য তোদের নেই। সব বিষয়ে তোমরা জিততে পারলেও শয়তানি বুদ্ধির শ্রেষ্ঠ খেতাবটা কেবল আমারই। আমার জীবনের সুখ কেড়েছ তোমরা, আমি তোমাদের জীবনটা কেড়ে নেব। ম্লান সন্ধ্যার অন্তিম প্রহর। ইস্তিরাজের গাড়িটা এসে থেমেছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মূল ফটকের সামনে। গাড়ির ভেতরে বসে ফারজানার জন্য অধীর ও আগ্রহে অপেক্ষা করছে ইস্তিরাজ। শরীরের ক্লান্তির সাথে সাথে বুকটাতে বড্ড তৃষ্ণা জমেছে। শখের নারীর একটুখানি দর্শনই কেবল পারবে এই তপ্ত বুকটায় এক পশলা বৃষ্টির শীতল বর্ষণ নামাতে। ইস্তিরাজের অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে পরিশেষে ফারজানা বের হলো। মেয়েটার মুখশ্রীতে লেপ্টে থাকা ক্লান্তির রেশ ইস্তিরাজের বুকে ঝড় তুলল রীতিমতো। ফারজানা তার গাড়িটা পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইস্তিরাজ সজোরে হর্ন বাজালো। বেচারি ফারজানা চমকে উঠে বুকে হাত রেখে বড় বড় চোখে তাকালো। ইস্তিরাজ গাড়ির গ্লাস নামিয়ে মুখটা সামান্য বাইরে নিয়ে জোরালো কণ্ঠে বলল, আজকে কিসের জন্য স্ট্রাইক আছে? এখান থেকে গাড়ি পাওয়া মুশকিল। আপনি যদি কিছু মনে না করেন তবে আমি আপনাকে লিফট দিতে পারি। ফারজানা চোখ ছোট ছোট করে চেয়ে বলল, নো থ্যাঙ্কস। কথাটা বলে সামনে এগোতে নিলে ইস্তিরাজ তড়িঘড়ি করে গাড়ি থেকে বেরিয়ে এসে তার সম্মুখে দাঁড়িয়ে বলল, এত তেড়া মহিলা, আমার একটা কথা আপনি শোনেন না কেন? ফারজানা ক্লান্ত স্বরে বলল, এই ইউজলেস লোক, শুনবো না যেন বারবার অপমানিত হতে আসেন কেন? ইস্তিরাজ তার ক্ষীণ স্বর অবলোকন করে চিন্তিত কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? অসুস্থ দেখাচ্ছে কেন? ফারজানা ফাঁকা ঢোক গিলল। শরীরটা আসলে ভালো ঠেকছে না। ঘুমের মেডিসিন চলছে, তার মধ্যে এত কাজের চাপ, শরীর কুলিয়ে উঠতে পারছে না। শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে ধীর কণ্ঠে বলল, তেমন কিছু না, অহেতুক কথা বাড়াচ্ছেন আপনি, সরুন সামনে থেকে। ইস্তিরাজ সরল না, বরং দাঁড়িয়ে থেকে অপলক চেয়ে থাকলো ফারজানার বিরক্তিমাখা চেহারাটার দিকে। ফারজানা অপ্রস্তুত দৃষ্টি দেখে তৎক্ষণাৎ চোখ সরিয়ে ইস্তিরাজ গম্ভীর স্বরে বলল, চুপচাপ গাড়িতে না উঠলে আমি কতটুকু নির্লজ্জ হতে পারি সেটা ইনস্ট্যান্ট প্রুফ দেব। আপনি কি তা দেখতে চান? ফারজানা কটমটে দৃষ্টিতে তাকালো। ইস্তিরাজ পুনরায় অপলকভাবে দেখতে থাকলো তার প্রিয়তমাকে। তাকে অপলকভাবে তাকিয়ে থাকতে দেখে ফারজানা তাকে পাশ কাটিয়ে গাড়িতে ওঠার সময় ইস্তিরাজের পায়ে হালকা পাড়া দেয়। বেচারা ইস্তিরাজ লাফিয়ে উঠে পা ঝাড়তে ঝাড়তে বলল, এই যে মিস দৃষ্টিহীনা মহিলা, গিনিপিগ হিসেবে অলওয়েজ আমাকেই চোখে দেখেন নাকি? ফারজানা হাসি আটকে কোনো মতে বলল, এই যে মিস্টার চরিত্রহীনা পুরুষ, অপলকভাবে তাকানোর জন্য অলওয়েজ আমাকেই পান নাকি? ইস্তিরাজ ধরা পড়ে থতমত খেয়ে বলল, যেই না চেহারা, নাম রেখেছে পেয়ারা। ফারজানা মাঝপথে ইস্তিরাজকে থামিয়ে রাগী স্বরে বলল, গাইতে পারেন না একটা সং, তার আবার 100টা ঢং, নাটক কম করেন পিও। ইস্তিরাজ অপমানটা হজম করে কোনো মতে বলল, আই সোয়ার মিস লাড্ডুর আম্মা, একদিন সব অপমানের বদলা আমি। ফারজানা আবারও তাকে থামিয়ে হো হো করে হেসে দিয়ে বলল, ট্রাস্ট মি মিস্টার লম্বু চৌধুরী, আপনি ফেব্রুয়ারি মাসের 31 তারিখ ছাড়া জীবনেও এই অবাস্তব প্ল্যান ফুলফিল করতে পারবেন না। ইস্তিরাজ ভ্রুকুটি করে তাকালো। ফেব্রুয়ারি মাস তো 28 কিংবা 29 দিনের হয়, 31 তারিখ তো নেই। এর মানে ফারজানা কি বোঝাতে চাইল? সে কোনোদিনই এই মহিলাকে উচিত জবাব দিতে পারবে না। ইস্তিরাজ গাড়িতে উঠে বসে মুখ ফুলিয়ে বলল, মুরগি যতই সারাদিন টই টই করে ঘুরে বেড়াক না কেন, দিন শেষে তাকে নিজের খোপে ফিরে আসতেই হয়, কথাটা মাথায় রাখিয়েন। ফারজানা দুষ্টুমির ছলে বলল, যেসব মুরগির ব্যক্তিগত শিয়াল থাকে ওরা কখনোই আর খোপে ফেরে না।
ফারজানার হেয়ালি সুরে বলা কথাটা শুনে ইস্তিরাজ গাড়ি ব্রেক করল। আকস্মিক হার্ড ব্রেক করায় ফারজানা ভয় পেয়ে গেল। অস্ফুট স্বরে বলে উঠল, পাগল নাকি আপনি? হাইওয়েতে কেউ গাড়ি ব্রেক করে? ইস্তিরাজ শক্ত হাতে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে গম্ভীর কণ্ঠে শুধালো, কি বললেন একটু আগে? মুরগির ব্যক্তিগত শেয়াল না কি যেন কেউ আছে আপনার জীবনে? ফারজানা বিরক্ত হয়ে সরু চোখে চেয়ে বলল, সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি? এইসব জিজ্ঞেস করার মতো সম্পর্ক আমাদের মাঝে নেই। ডোন্ট ক্রস ইয়োর লিমিট। ইস্তিরাজ সজোরে স্টিয়ারিংয়ে এক ঘুষি বসিয়ে বলল, জোরপূর্বক কোনো সম্পর্ক গড়ে তুলতে আমায় বাধ্য করেন না মিস জানা। আপনার সব অবাধ্যতা গ্রহণ করি বলে অগ্রাহ্য আচরণও মানব, এই ধারণা মস্তিষ্ক থেকে সরিয়ে ফেলুন। ইস্তিরাজ ইজ নট আ গুড বয়, বাট হি ইজ আ মনস্টার। কিপ দ্যাট ইন ইয়োর মাইন্ড, ওকে ডিয়ার? ফারজানা নিজেকে সামলে ইস্তিরাজের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, কী সব বলছেন আপনি? এত জটিল কথা বুঝি না, সহজ ভাষায় স্পষ্টভাবে কথা বলুন। ফারজানার চোখে চোখ পড়তে ইস্তিরাজের মস্তিষ্কে জ্বলতে থাকা আগুন নিমেষেই নিভে গেল। লম্বা একটা শ্বাস ফেলে ফারজানার চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলে উঠল, আমার স্পষ্ট বাক্য শোনার সক্ষমতা আদেও আপনার আছে? আই সোয়ার, আমার অস্পষ্ট স্বরে বর্ণিত অস্ফুট অনুভূতির বহিঃপ্রকাশের কারণে এতগুলো দিন এতটা সময় নির্বিঘ্নে আমাকে সঙ্গ দিয়েছেন। খানিকটা থেমে ইস্তিরাজ ঘোর লাগা কণ্ঠে আবারও বলে উঠল, ট্রাস্ট মি, একবার যদি আমার অনুভূতির সবটুকু নিংড়ে আপনার সম্মুখে প্রকাশ করি, তবে লজ্জা শোকে আমৃত্যু দৃষ্টি লুকিয়ে চলতে হবে আপনাকে। ফারজানা হতভম্ব চোখে তাকালো ইস্তিরাজের দিকে। বেচারি ভাবতেও পারেনি ইস্তিরাজ মনে মনে এইসব ধারণা পোষণ করেছে। হসপিটালে কাটানো মুহূর্তগুলো আচমকা তার চোখে ভেসে উঠল। ফারজানা হসপিটালে থাকাকালীন পুরোটা সময় ইস্তিরাজ ছুটিতে ছিল। কেবল তার কেবিনের আশেপাশেই তাকে দেখা যেত। নার্সের বদলে প্রত্যেকটা কাজ ইস্তিরাজ নিজ দায়িত্বে করত। তারা খুনসুটিতে মেতে থাকতো পুরোটা সময়। স্বভাবতই ইস্তিরাজ খানিকটা জোকার টাইপের মানুষ। ফারজানা ভাবত তার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে এবং আরশিয়ানের কথা রাখতেই বোধহয় এত ঘন ঘন যাতায়াত করে তার কেবিনে। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো ঘটনাটাই উল্টো। ফারজানাকে থমকে বসে থাকতে স্মিত হাসল ইস্তিরাজ। কথাটা বলতে পেরে ভীষণ হালকা লাগছে। মনে হচ্ছে বুকের ওপর থেকে বিরাট একটা পাথর সরে গেছে। ফারজানা নিঃসন্দেহে বুদ্ধিমতী মেয়ে। ইঙ্গিতের স্পষ্ট ছাপ ধরতে তার সময় লাগবে না। মনের সুখে সে গুনগুনিয়ে গেয়ে উঠল, বাড়াবাড়ি মন জ্বালাতন করছে যখনই আমি কোনো এক চেষ্টার সীমানা রাখিনি। আর কি বোঝাবো বলো? বলেছে ফুলের দল তুমি আমারই, আর কি কারণ চাস? বলেছে বন্ধু বাতাস তুমি আমারই। ইস্তিরাজের সম্মোহিত গানের কণ্ঠে ফারজানা শিউরে উঠল। লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে কোনো মতে বলল, আপনার ইঙ্গিত আমি স্পষ্টই বুঝতে পেরেছি। এক্ষেত্রে আমার প্রত্যুত্তর হবে না বোধক। আশা করি আপনি আমাকে বিরক্ত করবেন না। ইস্তিরাজ স্টিয়ারিং ঘুরিয়ে ভাব লেশহীন কণ্ঠে শুধালো, উত্তর না বোধক হওয়ার কারণ? আসলেই ব্যক্তিগত কেউ আছে নাকি? ফারজানা তাতে দাঁত চেপে বলল, থাকলে কি করবেন? ইস্তিরাজ হো হো করে হেসে দিয়ে বলল, আল্লাহ সেই কাঙ্ক্ষিত বান্দাকে কয়েক ঘন্টার মধ্যেই নিজের কাছে ডেকে নেবে, আর আমি কেবল আজরাইলের ভূমিকা পালন করব। ফারজানা হকচকিয়ে তাকায়। হাসতে হাসতে এইরূপ ঠান্ডা মাথার হুমকি শুনে তার কথাটা আটকে আসে। ইস্তিরাজ ভ্রু নাচিয়ে পুনরায় জিজ্ঞেস করে, ব্যক্তিগত কেউ আছে নাকি? ফারজানা মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, দীর্ঘ কয়েক বছর যাবৎ ভীষণ জঘন্য এক অতীত বয়ে বেড়াচ্ছি আমি। আমার পক্ষে কাউকে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। ইস্তিরাজ সহজ কণ্ঠে বলল, অতীতের সাথে 2-4টা বাচ্চা কাচ্চা বহন করলে আরও ভালো হতো মিস জানা। বিনা পরিশ্রমে কয়েকটা ট্রফি পেয়ে যেতাম তাহলে। যাই হোক, আপনাকে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে হবে না, জাস্ট কবুল বলতে হবে।
পারবেন না? ফারজানা কোনো প্রত্যুত্তর করল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে তাকালো। বুকের ভেতর অসহনীয় ঝড় চলছে। মস্তিষ্কে ভোঁতা যন্ত্রণা অনুভব হচ্ছে। নিশ্চিন্তে সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে ফেলল ফারজানা। তার দিকে এক পলক তাকিয়ে ইস্তিরাজ মুচকি হাসল কেবল। আরভিদের বলা সেই বিখ্যাত বারে অবস্থান করছে আরশিয়ান এবং তাজরিয়ান। ড্রিঙ্কস কাউন্টারে থেকে সামান্য দূরে থাকা একটা সিটিং জোনে বসে অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত যুবকের। পুরো জায়গাটা জুড়ে ঝলমলে আলো তীব্রতা বিদ্যমান। ডান্স ফ্লোরে মাতাল হয়ে কিছু উচ্চ শ্রেণীর মানুষ নিজেদের খেয়াল খুশি মতো নাচতে ব্যস্ত। কেউ আবার নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। কিছু মানুষ তো নির্লজ্জতার সীমানা অতিক্রম করে যাচ্ছে। তাজরিয়ান ক্ষুব্ধ মেজাজে বসে আছে। আরশিয়ানের মেজাজের হাল খুব একটা সুবিধার না। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পরিশেষে একজন যুবক টলতে টলতে তাদের সামনে উপস্থিত হয়। আঙুল উঁচিয়ে এলোমেলো ভঙ্গিতে বলল, আরভিড পাঠিয়েছে আপনাদের? আরশিয়ান তাতে দাঁত চেপে বলল, মেমোরি কার্ড। ছেলেটা আলগোছে হেসে ধপ করে সামনে সোফায় বসে পড়ে। ওয়েটারকে ডেকে ড্রিঙ্কস সার্ভ করতে বলে অতঃপর পকেট থেকে সেই কাঙ্ক্ষিত মেমোরি বের করে আরশিয়ানের দিকে বাড়িয়ে দেয়। ছো মেরে সেটা হাতে নিয়ে আরশিয়ান তাজরিয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা ফার্স্ট ভিডিওটা চেক করে বল এটা রিয়েল নাকি এডিটেড। তাজরিয়ান নির্দেশ মোতাবেক নিজের কাজ শুরু করে। সময় যত পেরে তত বেশি আরশিয়ান অস্থির হয়ে ওঠে। উৎকণ্ঠায় গলা শুকিয়ে আসে তার। বাধ্য হয়ে ওয়েটারকে ডেকে বলে, নর্মাল জুস হবে? ওয়েটার মাথা নাড়িয়ে সায় জানাতে আরশিয়ান তার অর্ডার কনফার্ম করে। ওয়েটার যেতেই তাজরিয়ান একবার আরশিয়ানের অস্থির মুখশ্রী অবলোকন করে ধীর কণ্ঠে বলে, ভিডিওটা রিয়েল ভাইয়া। আরশিয়ান ফাঁকা ঢোক গিলে ল্যাপটপের সামনে টেনে নেয়। পজ ভিডিওটা অন করতেই তার হাঁসফাঁস লাগতে শুরু করে। এর মাঝেই ওয়েটার জুসের গ্লাস বাড়িয়ে দিলে নির্বিঘ্নে সেটা পান করে আরশিয়ান। ওয়েটার তাজরিয়ানের দিকে আরেকটা গ্লাস বাড়িয়ে দিলে সে নাকচ করে। আরভিদের বলা কথা এবং ভিডিও দুটো হুবহু এক, কোথাও এক চিমটে পার্থক্য নেই। প্রিমা রেগেমেগে নিহাকে ধাক্কা দেওয়া দৃশ্যটা দেখে রাগে আরশিয়ানের কপালের শিরা ফুলে ওঠে। লম্বা লম্বা শ্বাস ফেলে সোফায় গা এলিয়ে দেয়। নিজেকে সামলাতে চেষ্টা করে সে। ভাইয়ের অবস্থা দেখে তাজরিয়ান সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে। আধ ঘন্টা পেরোতেই নিজের ভেতর এক অদ্ভুত পরিবর্তন টের পায় আরশিয়ান। শরীরে বিরূপ প্রতিক্রিয়া হতে দেখে হতবাক হয়ে যায় সে। গণ্ডগোলের আভাস পেয়ে আরশিয়ান অস্থির কণ্ঠে বলল, আমি আসছি। তাজরিয়ান প্রশ্ন করার পূর্বে আরশিয়ান ছুটে যায় ওয়াশরুমের দিকে। আরশিয়ানকে ছুটে বেরোতে দেখে সেই ওয়েটার কাউকে ফোন দিয়ে বলল, কাজ হয়ে গেছে স্যার, এবার ফাইনাল টোপ দেওয়ার পালা। ওয়াশরুমে ঢুকে চোখ মুখে পানি ঝাপটা দিতে থাকে আরশিয়ান। নিজের ভেতরকার অবাঞ্ছিত অনুভূতি দমাতে না পেরে দু হাতে মাথা চেপে ধরে। নিজেকে আরেকটু সুস্থির করতে মাথায় পানি দেয়, কিন্তু অস্থিরতা কমার বদলে সময়ের সাথে সাথে আরও বাড়তে থাকে। এক পর্যায়ে আরশিয়ান বুঝতে পারে সে একদমই স্বাভাবিক নেই এবং দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। বিষয়টা টের পাওয়া মাত্রই এলোমেলো পা ফেলে বাইরের দিকে ছুটে যায় আরশিয়ান। ওয়াশরুম থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটার সময় আচমকা এক লাস্যময়ী নারী তার পথ আটকায়। অর্ধ অচেতন আরশিয়ান তাকে সরাতে পারে না, বিধায় সেই নারী আরশিয়ানের কাছাকাছি ঘেঁষতে চায়। নিয়ন্ত্রণহীন আরশিয়ান কয়েক মুহূর্তের জন্য সেই পা দিয়ে ফেলে। মেয়েটা তার হাত দিয়ে আরশিয়ানের কপাল স্লাইড করলে তীব্র নেশার ঘোরে আচমকা আরশিয়ানের ভ্রু কুঁচকে আসে। মেয়েটার হাত ঝাড়া মেরে ফেলে তাকে সজোরে ধাক্কা দিয়ে অস্ফুট স্বরে বলে, ইউ ডোন্ট স্মেল লাইক মাই প্রেম। আরশিয়ানের ধাক্কায় হাই হিল পরিহিত রমণী ফ্লোরে মুখ থুবড়ে পড়ে। আরশিয়ানের শেষাক্ত কথাটা শুনে রাগান্বিত স্বরে বলে, শালা জাতে মাতাল কিন্তু তালে ঠিক আছে। আরশিয়ানকে হেলে দুলে আসতে দেখে তাজরিয়ান অবাক হয়ে তার দিকে এগিয়ে আসে। আরশিয়ানকে শক্ত হাতে ধরে চিন্তিত কণ্ঠে শোধায়, ভাইয়া আর ইউ ওকে? কি হয়েছে তোমার? আরশিয়ান অস্পষ্ট স্বরে বলে, ড্রিঙ্কসে মেবি নেশা জাতীয় কিছু মেশানো ছিল তাজরিয়ান বুঝে নেয় বাকিটা। এখানে ড্রিঙ্কস করা খুবই নর্মাল,
কিন্তু যারা নেশা জাতীয় দ্রব্যের অভ্যস্ত না তাদের জন্য সরাসরি হার্ড ড্রিঙ্কস সামলে ওঠা কিছুটা কষ্টকর। সে কথা না বাড়িয়ে আর্শিয়ানকে নিয়ে ছুটল বাড়ির দিকে। অফিসের কাজ শেষে সবে আয়নার সামনে বসেছিল প্রিমা। আচমকা দরজায় নক করার শব্দে সেদিকে না তাকিয়ে অভিমানী কণ্ঠে বলে, আসুন। ভেতর থেকে অনুমতি পেয়ে আর্শিয়ানকে ধরে রাখা তাজরিয়ান ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। প্রিমা ঝট করে উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে ওনার, এই অবস্থা কেন? তাজরিয়ান কেন যেন আজ দৃষ্টি মেলাতে পারল না প্রিমার সাথে। স্বল্প স্বরে উত্তর দিল, ড্রিঙ্কস করার জন্য এমন হয়েছে। আর কোনো বাড়তি কথা না বলে হনহনিয়ে স্থান ত্যাগ করল তাজরিয়ান। প্রিমা অবাক চোখে সেদিকে তাকিয়ে আবার আর্শিয়ানের দিকে তাকালো। সর্বদা ফিটফাট থাকা মানুষটাকে আজ বড্ড এলোমেলো দেখাচ্ছে। চোখে মুখে অবস্থা করুণ, কেমন যেন অস্থির আচরণ করছে। প্রিমা তার সান্নিধ্যে গিয়ে বাহু স্পর্শ করে ধীর কণ্ঠে বলল, শুনছেন, ড্রেসটা চেঞ্জ করে আসুন। আর্শিয়ান ঘোর আচ্ছন্ন দৃষ্টি নিক্ষেপ করে অস্ফুট স্বরে বলল, তুমি করিয়ে দাও না। প্রিমা চমকালো। কি বাচ্চামি আবদার তার কণ্ঠে। নিজেকে সামলে আর্শিয়ানের এক হাত টেনে ধরে তাকে বসিয়ে দিয়ে প্রিমা বলল, এখানেই বসুন, আমি জামা কাপড় নিয়ে আসছি। আমি কিছু সময়ের জন্য ব্যালকনিতে দাঁড়াবো, আপনি তখন পাল্টে নিয়েন, কেমন? আর্শিয়ান কথা বলল না, কেবল অনিমেষে দেখল প্রিমাকে। নাইট স্যুটে পরিহিত প্রিমার সুদীর্ঘ কেশ রাশি পিঠের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। হাঁটার তালে সেগুলো নিজের আনন্দে নেচে যাচ্ছে, আবার মাঝে মধ্যেই প্রিমার চোখ মুখে লেপটে গিয়ে তার বিরক্তির কারণ হচ্ছে। প্রিমা তার ড্রেস বের করতে গেলে আর্শিয়ান টলমল পায়ে এগিয়ে এসে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। আচমকা আর্শিয়ানের পুরুষালী বাহুবন্ধনে আবদ্ধ হতেই প্রিমা আঁতকে ওঠে। হাত জোড়া অনিয়ন্ত্রিত হওয়ার ফলস্বরূপ কাপড়গুলো ফ্লোরে অবস্থান করে। আর্শিয়ান তাকে নিজের দিকে ফিরিয়ে ভীষণ আদুরে কণ্ঠে বলে, শার্টটা আনবাটন করতে হেল্প করছো না কেন ওয়াইফি? প্রিমার শীর্ণকায় দেহটা থরথর করে কেঁপে ওঠে। আর্শিয়ানের দিকে ফিরে বিভ্রান্ত কণ্ঠে বলে, কী সব বলছেন আপনি? আর্শিয়ান তার কোমল ওষ্ঠে আলতো চুম্বন এঁকে দিয়ে তাকে চুপ করায়, অতঃপর অধৈর্য কণ্ঠে বলে, ইউ উইল হেল্প মি অর নট? প্রিমা বুঝল আর্শিয়ান পুরোপুরি হুঁশ হারিয়েছে। এতক্ষণ টলমল করলেও এখন কেমন জানি শক্ত ইমারতের মতো দাঁড়িয়ে আছে। নেশা জড়ানো চোখ দুটোতে স্পষ্ট নিষিদ্ধ ঘোর টের পাচ্ছে প্রিমা। দমটা আটকে আসে তার। কাপা হাতে আর্শিয়ানের শার্টটা আনবাটন করতে আর্শিয়ান সেটা ছুঁড়ে মারে অদূরে। ভীষণ বিরক্ত হয়ে প্রিমাকে ধাক্কা দিয়ে ফেলে নরম তুলতুলে ফোমের বিছানায়। ঘটনার আকস্মিকতায় প্রিমা আছড়ে পড়ে বিছানায়। আর্শিয়ান অধৈর্য হাতে কোমরে থাকা বেল্টটা খুলতে থাকে। প্রিমা তার উদ্দেশ্য টের পেয়ে শুকনো ঢোক গেলে আর্শিয়ান নিজের কাজ শেষ করে প্রিমার পাশে গা এলিয়ে দিয়ে বলে, ভয় পাচ্ছ কেন আমাকে? আর্শিয়ান অবাধ্য হাতে প্রিমার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বক্ষের সাথে মিশিয়ে নেয়। বেচারি আকস্মিক আক্রমণে হকচকিয়ে ওঠে। আর্শিয়ান তার প্রত্যুত্তরের অপেক্ষা না করে অস্পষ্ট সুরে বলে, তোমার সর্বস্ব জুড়ে আধিপত্য বিস্তারের অধিকার আমায় দেবে প্রেম? আর্শিয়ান হাত জোড়া অনুমতির অপেক্ষা না করে নিজের অধিকার বুঝে নিতে ব্যস্ত হয়। কাহিল প্রিমা আর্শিয়ানের অনাবৃত বক্ষে মাথা রেখে বলে, আপনি ভুল করছেন, পরে আফসোস করবেন না তো? অধৈর্য আর্শিয়ান প্রিমার কাঁধের টি শার্টটা সরিয়ে সেখানটায় মুখ ডুবিয়ে লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলল, প্রিমা মিছে বাধা প্রদান করে বললে, ভীষণ বিশ্বাস করে আপনার কাছে নিজের আমানত সঁপে দিচ্ছি, আমার বিশ্বাসের অমর্যাদা করবেন না তো? প্রিমার মোহে ডুবে থাকা আর্শিয়ান ঘোর লাগা কণ্ঠে বলল, নেভার এভার মাই প্রিসিয়াস ওয়াইফি। প্রিমা আর বাধা দিল না। আর্শিয়ানের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিল তাকে। ভবিষ্যতের কথা বলে নিজেও
সায় জ্বালালো আর্শিয়ানের পাগলামিতে। রাত পেরিয়ে ভোরের শেষ প্রহরে থামল আর্শিয়ানের লাগামহীন উন্মাদনা। নেশার ঘোরে থাকা উন্মাদ আর্শিয়ানকে সামলাতে গিয়ে ক্ষতবিক্ষত হতে হয়েছে প্রিমাকে। অত্যন্ত যত্নশীল মানুষটার নতুন রূপে বেশ চমকেছে প্রিমা। সারাটা রাত চোখের পাতা একটুও বন্ধ করতে পারেনি। উপরন্তু শরীরে অসহনীয় ব্যথাটা তাকে বেকাবু করে দিচ্ছে। নবাগত সূর্যের নরম আলো ঘরে প্রবেশ করতেই ক্লান্ত শরীরটা চাদরে পেঁচিয়ে ধীরে সুস্থে উঠে বসল প্রিমা। আর্শিয়ানের দিকে এক পলক তাকাতেই দেখল বেচারা উপুড় হয়ে ঘুমাচ্ছে। সিল্কি চুলগুলো তার কপাল দখল করে রেখেছে। অনাবৃত শরীরে কেবল কোমর অবধি একটা চাদর টেনে দেওয়া। প্রিমা সামান্য ঝুঁকে আর্শিয়ানের সিল্কি চুলগুলো এলোমেলো করে দিয়ে খিলখিলিয়ে হাসল। কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতোভাবে একটা চুম্বন এঁকে দিয়ে ফিসফিসিয়ে বলল, এই পাথুরে হৃদয়ের মেয়েটা আপনাকে অসম্ভব রকমের ভালোবাসে জানাব। ঘুমে মগ্ন আর্শিয়ান শুনল না সেই স্বীকারোক্তি। প্রিমা উঠে গেল নিজের কাজে। অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকায়, প্রবাদটা প্রিমার জন্য একদম উপযুক্ত। সুখের চাদরে লেপ্টে থাকা প্রিমার স্বপ্নগুলো খুব দ্রুতই বিচূর্ণিত হতে চলছিল, কিন্তু বেচারি টেরই পায়নি। অস্থায়ী সুখে অভ্যস্ত হওয়ার পরিণাম এতটা দুর্বিষহ হবে জানলে বোধহয় প্রিমা সুখের দ্বার প্রান্তে পদধূলি ফেলত না। ঘুমের রেশ কাটতেই আড়মোড়া ভেঙে চোখ মেলে তাকালো আর্শিয়ান। পুরো ঘরটা অন্ধকারে ডুবে আছে। আর্শিয়ান ঘুম আচ্ছন্ন চোখ জোড়া মেলে আশেপাশে তাকাতেই দেখল জানলায় ভারী পর্দা টাঙানো, ব্যালকনির দরজা ভেজিয়ে রাখা। এই জন্যে সূর্যের মিষ্টি রোদ্দুর ঘরে প্রবেশ করতে পারছে না। ক্লান্ত শরীরটা টেনে উঠে বসতেই মাথা ঝিমঝিম করে উঠল তার। মাথায় হাত চেপে ধরে কিছুক্ষণ বসে থাকার পর তার ঘোরাচ্ছন্ন মস্তিষ্ক আস্তে ধীরে নিজের কার্যক্ষমতা ফিরে পেল। নিজের অবস্থান খেয়াল করতেই আর্শিয়ানের ভ্রু জোড়া কুঁচকে আসে। শরীরের অবস্থা এবং আশেপাশের পরিস্থিতি অবলোকন করে অভিজ্ঞ আর্শিয়ান ভালো মতো বুঝতে পারে গতকাল রাতে কি হয়েছে। মস্তিষ্কে আরেকটু চাপ প্রয়োগ করতেই গতকাল রাতের ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভীষণ স্পষ্টভাবে মস্তিষ্কে হানা দেয়। আর্শিয়ান বিমূঢ় হয়ে বসে থাকে কতক্ষণ। রান্নাঘরে দাঁড়িয়ে ডেজার্ট আইটেম বানাতে ব্যস্ত প্রিমা। বেচারি চোখ মুখে লেপ্টে আছে লজ্জারুণ হাসি। কিছুক্ষণ পর পর প্রিমাকে ব্লাশ করতে দেখে মাহিরা চৌধুরী মজা করে বললেন, কি ব্যাপার আম্মু, আমাদের ছেলে বুঝি একটু বেশি লজ্জা দিয়ে ফেলেছে? প্রিমা লজ্জায় আরও সিটিয়ে গেল। আমতা আমতা করে বলল, না তেমন কিছু না ছোট মা, আসলে ওই একটা ফানি ভিডিওর কথা ভাবছিলাম। প্রিমা অপ্রস্তুত অবস্থা দেখে পরোটা ভাজতে থাকা আফিয়া চৌধুরী স্মিত হাসলেন। তার অভিজ্ঞ চোখজোড়া আসল কাহিনী বুঝতে ভুল করেনি। তাদের সম্পর্কের উন্নতি দেখে আফিয়া চৌধুরী ভীষণ খুশি হন। এখন ভালোই ভালোই বংশের প্রদীপের আগমন ঘটলে তিনি শান্তি পাবেন কিছুটা। সংসারটা পরিপূর্ণ হয়ে উঠবে ওনার। সকলেই নিজের কাজে ব্যস্ত ছিল। এমন সময় উপর থেকে আকস্মিক ভাঙচুরের আওয়াজ ভেসে আসে। সকলেই চমকে ওঠে ভীষণ। মাহিরা চৌধুরী ভাবেন তাজরিয়ান হয়তো আবারও খেপেছে। প্রিমা কাজ ফেলে চটজলদি ওপরে আসতে ভীষণ অবাক হয়ে যায়, কেননা শব্দটা তাজরিয়ান নয় বরং আর্শিয়ানের ঘর থেকে আসছে। হতভাগ প্রিমা ঘরের দিকে পা বাড়াতেই তার পায়ের পাতার ওপর একটা ফুলদানি আছড়ে পড়ে। বেচারি অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠতে রাগী আর্শিয়ান থাবা মেরে তার হাতটা ধরে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আচমকা ওভাবে টেনে ভেতরে আনার ফলস্বরূপ প্রিমা চমকে ওঠে। অবাক দৃষ্টি নিক্ষেপ করে অস্ফুট স্বরে বলে, কী করছেন? আর্শিয়ান তাকে দেওয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, সেটার উত্তর তো আপনি দেবেন। কি করেছেন কাল রাতে, কেন করলেন? প্রিমা কিঞ্চিত অবাক হয়। ভ্রু কুঁচকে
প্রত্যুত্তরে বলে ওঠে। আমি কি করেছি? আরশিয়ান অধৈর্য কণ্ঠে বলে, আমি না হয় হুঁশেছিলাম না, কিন্তু আপনি তো সবটাই জানতেন। এরপরও কিভাবে পারলেন আমার দুর্বল অবস্থার সুযোগ নিতে? প্রিমার মুখটা থমথমে হয়ে ওঠে। রঙিন স্বপ্নে সপাটে চপেটা ঘাত পড়ে। আরশিয়ানের ক্ষুব্ধ দৃষ্টি অবলোকন করে শীতল কণ্ঠে বলে, আমি সুযোগ নিয়েছি, নাকি আপনি বাধ্য করেছেন আপনার পাগলামিতে সহমত পোষণ করতে? আমাদের সম্পর্কটা এতটাও অস্বাভাবিক পর্যায়ে নেই যেখানে অভ্যন্তরীণ সম্পর্ক গড়ে ওঠাটা সুযোগ নেওয়া হিসেবে আখ্যায়িত হবে। প্রিমার শীতল প্রত্যুত্তরে আরশিয়ানের রাগ তত্তরিয়ে বাড়ে। দরজায় শব্দ করে থাবা বসিয়ে শক্ত কণ্ঠে আরশিয়ান বলে ওঠে, একদম কথা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন না। বোনের স্বামীকে ফাঁসিয়ে তার সান্নিধ্য প্রতি একটুও খারাপ লাগলো না আপনার? আরশিয়ানের বলা কথায় প্রিমা হতভম্ব হয়ে গেল। অবাক কণ্ঠে শুধালো, কি বললেন? কার স্বামী আপনি? আরশিয়ান কণ্ঠে উগ্রতা মিশিয়ে বলল, নাটক করবেন না প্লিজ, আপনাকে ওসব মানায় না। আপনি জানতেন না নিহারিকা ওয়াসিস্ট আমার প্রথম স্ত্রী ছিল? প্রিমা হতবাক কণ্ঠে বলল, ওই চরিত্রহীনা মহিলা বিবাহিত ছিল? আপনি ওনার হাজবেন্ড ছিলেন? প্রিমার প্রশ্নাত্মক কণ্ঠে জিজ্ঞেস করা মন্তব্য শুনে আরশিয়ানের মেজাজ খারাপ হয়। দাঁতে দাঁত চেপে মেজাজ সামলে কোনো মতে বলে ওঠে, আমার মরহুমা স্ত্রীর বিরুদ্ধে একটাও বাজে মন্তব্য করলে আমি ভুলে যাব আপনি কে। অহেতুক তর্ক করে আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না। সোজা সাপটা বলেন, কেন খুন করেছেন আমার স্ত্রীকে? আরশিয়ানের চোখে মুখে স্পষ্ট রাগের স্ফুলিঙ্গ। তার কণ্ঠে ঝরে পড়ছে অবিশ্বাস। কিয়ৎকাল নীরবে আরশিয়ানের মুখপানে চেয়ে পুরো বিষয়টা হজম করার চেষ্টা করল প্রিমা। অতঃপর পাথুরে দৃষ্টি নিক্ষেপ করে সহজ কণ্ঠে বলল, সত্যি বলা যদি বাজে মন্তব্য হয় তাহলে নিশ্চুপ থাকাই শ্রেয়। আপনি অলরেডি ভুলে বসে আছেন আমাদের সম্পর্ক। নতুনভাবে ভোলার মতো কিছুই নেই। আর সে লম্বা একটা শ্বাস টেনে প্রিমার বাহু টেনে ধরে বলে, আপনি কি জানেন এই অপরাধের জন্য আপনার কতটা ভয়াবহ শাস্তি হতে পারে? প্রিমা তাচ্ছিল্য হেসে বলল, শেষ পর্যন্ত শনাকৃত আসামি যখন কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে তখন শাস্তি প্রদানের কাল বিলম্ব করছেন কেন? আরশিয়ান বিভ্রান্ত চোখে দেখল প্রিমার নিরুত্তেজ আচরণ। সে হতবিহ্বল কণ্ঠে শুধালো, আপনি নিজের হয়ে কোনো সাফাই দেবেন না? প্রিমা ম্লান হেসে ধীর কণ্ঠে বলল, আপনার আত্মবিশ্বাসী কণ্ঠস্বর খুবই সুস্পষ্টভাবে আমার অপরাধের সত্যতা জানান দিচ্ছে। এরপরও মিছে স্বীকারোক্তি চাওয়াটা বেমানান। আরশিয়ান ধীর কণ্ঠে শুধালো, তার মানে খুনটা আপনিই করেছেন? প্রিমা নিস্তেজ কণ্ঠে বলল, সমাজ তো তাই বলছে। প্রিমার চোখে এক অদ্ভুত অভিমানী আক্ষেপ লেপ্টে আছে। আরশিয়ান দু হাতে তার বাহু আঁকড়ে ধরে নিজের কাছাকাছি এনে পুনরায় ব্যগ্র কণ্ঠে শুধালো, আমি আপনার স্বীকারোক্তি চাইছি। প্রিমা ভাবলেশহীন কণ্ঠে বলল, আমি আপনার ভাবনাকেই আমার অন্তিম বয়ান হিসেবে আখ্যা দিচ্ছি। এ পর্যায়ে আরশিয়ান রাগে হিতাহিত জ্ঞান ভুলে বসল। প্রিমার বাহু ঝাঁকিয়ে শক্ত কণ্ঠে শুধালো, কেন করেছিলেন এই নিষ্ঠুরতম কাজ? আপনি কি জানেন নিহা 1 মান্থ প্রেগনেন্ট ছিল? প্রিমা নির্বিকার কণ্ঠে বলল, জানতাম না। প্রিমার ভাবলেশহীন জবাবে আরশিয়ান ক্ষিপ্র গতিতে তার চিবুক খামচে ধরল। চোখে চোখ রেখে হিসিয়ে বলল, আমি আপনার জন্য সবচেয়ে কষ্টদায়ক মৃত্যুটা বাছাই করব প্রিমা। আপনি কেবল আমার স্ত্রী সন্তান নয়, বরং আমার বিশ্বাস এবং অনুভূতির নিকৃষ্টতম খনি। প্রিমা আবেগহীন চাহনিতে কেবল দেখে গেল আরশিয়ানের অভিব্যক্তি। তার বুকের ভেতর চলমান নিষ্ঠুরতম তাণ্ডব লীলার ছিটেফোঁটাও প্রকাশের চেষ্টা করল না। উল্টে বিড়বিড়িয়ে বলল, সুখের আশা কেন করিস অবুঝ হৃদয়? দুঃখ যার অন্তিম নিয়তি, সুখ কি তার কপালে সয়? আরশিয়ান আর কিছু বলার পূর্বেই হঠাৎ দরজায় কড়া হাতের শব্দ শোনা গেল।
বিক্ষিপ্ত মেজাজে এগিয়ে গিয়ে দরজা খুলতে চৌধুরী বাড়ির সকলে ঘরে প্রবেশ করল। ঘরের এলোমেলো অবস্থা দেখে আরিয়ান চৌধুরী অবাক কণ্ঠে শুধালেন, কি অবস্থা করেছো ঘরের? আরশিয়ান নিরুত্তর রইল। কোমরে হাত রেখে ফোঁস ফোঁস করে শ্বাস টেনে রাগ সামলানোর বৃথা চেষ্টা করছে সে। হাতের সাহায্যে ভেজা চুলগুলো ঠিক করতে করতে মেজাজটা শান্ত করার চেষ্টা করছিল। তার মধ্যে আকস্মিক আফিয়া চৌধুরী হতভম্ব মুখে বলে উঠলেন, কি করেছিস তুই? ওর পায়ের এমন অবস্থা হলো কিভাবে? সবাই চকিতে ফিরে তাকালো দেয়ালের সাথে মিশে শটান হয়ে দাঁড়িয়ে থাকা প্রিমার দিকে। বেচারির পায়ের মধ্যমা আঙুল সহ বেশ কিছুটা জায়গা জুড়ে জখম হয়ে আছে। আঘাতপ্রাপ্ত জায়গাটা রক্ত জমাট বেঁধেছে। আফিয়া চৌধুরী দ্রুত এগিয়ে গিয়ে প্রিমাকে ধরে বিছানায় বসিয়ে মেহরাবের উদ্দেশ্যে বললেন, জলদি একটু দেখ না বাপ, আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে। আফিয়া চৌধুরীর কণ্ঠে মিশে আছে এক রাশ দুশ্চিন্তা। মেহরাব এগিয়ে এসে একবার জখমটা দেখে ফার্স্ট এড কিট আনতে গেল। সবটা অবলোকন করে আরশিয়ান গম্ভীর কণ্ঠে বলল, সামান্য একটু চোট দেখে উতলা হয়ে পড়ার কিছুই নেই মা। আরিয়ান চৌধুরী ছেলেকে ধমকে বললেন, চুপ করো বেয়াদব ছেলে, উশৃঙ্খলতা শিখেছ? কি ভেবেছ আমার কানে কোনো খবর আসে না? রাত বিরেতে নেশা করে এসে বউয়ের ঘাড়ে হাত তোলার সাহস কে দিয়েছে তোমায়? আরশিয়ান রাগটা হজম করার চেষ্টা করছিল, কিন্তু শেষ অবধি সেটা আর সম্ভব হলো না। বাবার কথা প্রত্যুত্তরে রেগেমেগে বলে উঠল, যেটা জানো না সেটা নিয়ে অহেতুক কথা বলো না। মায়া কান্না বন্ধ করো, কারণ তোমার সো কল্ড বৌমা কোনো সতী সাবিত্রী মেয়ে নয়। আমার জীবন ধ্বংসের পরিকল্পনাকারী সে। আরশিয়ান আকস্মিক পরিবর্তনে প্রচণ্ড রকম অবাক হলেন উপস্থিত সবাই। আরশিয়ান সবার অবস্থা বুঝে সবটা খুলে বলল। সকলে বিস্মিত চোখে তাকালো প্রিমার দিকে, কিন্তু সেই নির্বিকার ভঙ্গিতে মেঝের দিকে তাকিয়ে রইল। আরশিয়ান সেটা লক্ষ্য করে জেদি তার বাবাকে বলল, তুমি বাধ্য করেছিলে না ওনাকে বিয়ে করতে, এখন তুমিই ওনার থেকে উত্তর আদায় করো। কেন করেছেন এই সব উনি? আমার জীবনে আসার পেছনে কী উদ্দেশ্য লুকিয়ে আছে ওনার? আরিয়ান চৌধুরী ভীষণ বিচক্ষণ মানুষ। ছেলের কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে গম্ভীর কণ্ঠে বললেন, কোনো ঘটনায় একপাক্ষিকভাবে কোনো কিছু ঘটে না শান। তুমি যেহেতু আমার মেয়েকে অভিযুক্ত করছো, সুতরাং পুরো সত্যটা খুঁজে বের করা তোমার দায়িত্ব। আমি আমার মেয়েকে কোনো রূপ প্রশ্ন করব না, কারণ আমি জানি সে নির্দোষ। প্রিমা আচমকা চোখ মেলে চাইল। আরিয়ান চৌধুরী বিনিময়ে স্নেহমাখা দৃষ্টি নিক্ষেপ করলেন। আরশিয়ান বাবার কথা শুনে তাতে দাঁত চেপে বলল, আই কান্ট বিলিভ, সামান্য কয়েকটা মাসে উনি তোমাদের এতটা বোকা বানিয়ে ফেলেছে। আরিয়ান চৌধুরী আচমকা হেসে ফেললেন। ছেলের কাঁধে হাত রেখে বললেন, মাথা ঠান্ডা করো বাবা, তুমি চরম ভুল করছো। আপাতত ক্লু খোঁজায় মন দাও, এরপর না হয় দেখা যাবে বাকিটা। আরশিয়ান ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, আমি প্রমাণ ছাড়া কথা বলছি না বাবা, প্রত্যেকটা প্রমাণ ওনার বিরুদ্ধে। এমনকি উনি নিজেও একটু আগে দায়সারাভাবে নিজের কর্মের স্বীকারোক্তি দিয়েছেন। আরিয়ান চৌধুরী নীরব দৃষ্টিতে প্রিমার ভাবলেশীন মুখশ্রী অবলোকন করে বললেন, তুমি তাকে প্রশ্ন করনি, বরং সরাসরি অপবাদ দিয়েছ। নারীর অভিমানের ভাষা বুঝতে শেখো শান, নয়তো আজীবন পস্তাতে হবে। সিরিয়াস মুহূর্তে অনুভূতির বিশ্লেষণ বিশ্রী ঠেকল আরশিয়ানের কাছে। সে বিরক্ত হয়ে বলল, তোমাদের ননসেন্স আচরণে আমি বিস্মিত হচ্ছি। সিরিয়াসলি বাবা, সবটা প্রুফ হয়ে যাওয়ার পরও তোমরা একজন খুনিকে ডিফেন্ড করছো? আরিয়ান চৌধুরী সহসা ধমকে উঠলেন ছেলেকে। গলা উঁচিয়ে বললেন, ভদ্রভাবে কথা বলো শান, সুস্পষ্ট প্রমাণ হাজির করতে না পারলে অহেতুক গলাবাজি করো না। আরশিয়ান দাঁতে দাঁত চেপে বলল, ফাইন, জাস্ট প্রমাণ হাতে আসুক, এরপর সকল অন্যায়ের সুষ্ঠু বিচার করা হবে। ততদিন যেন ওনাকে আমার চোখের সামনে আসতে না দেখি, নয়তো নিয়ন্ত্রণ হারিয়ে কি করে বসবো আই ডোন্ট নো। সমস্তটা শুনে আফিয়া চৌধুরী এবার আরশিয়ানের উদ্দেশ্যে বললেন, এই শব্দগুলো ভালো মতো মস্তিষ্কে গেঁথে রাখিস। আজকে যতটা অবহেলা নিয়ে অবজ্ঞা মিশিয়ে ওকে তুচ্ছ তাচ্ছিল্য করছিস, একদিন ঠিক
ততটা নির্মমভাবে তোর আকুতি মেশানো আবদার অবমাননা করা হবে। আরশিয়ান শীতল চোখে কেবল আফিয়া চৌধুরীর বুকে লেপ্টে থাকা প্রিমাকে এক পলক দেখল। প্রত্যুত্তরে কিছু বলার পূর্বে আচানক তার ফোনটা বেজে উঠল। গুরুত্বপূর্ণ কল দেখে তৎক্ষণাৎ কল রিসিভ করতে অপর পাশ থেকে একটা ব্যর্থ কণ্ঠ বলল, আরভিদ পালিয়েছে বস। নিমেষেই আরশিয়ানের মুখভঙ্গি পরিবর্তন হলো। দরজার কাছে দাঁড়ানো তাজরিয়ানকে নিয়ে দ্রুত কদম ফেলে বাইরে বেরিয়ে গেল। আরশিয়ানের প্রস্থানের পানে দৃষ্টি তাক করে প্রিমা ধীর কণ্ঠে বলল, আমাকে একটু গেট পর্যন্ত এগিয়ে দেবেন আম্মু? আফিয়া চৌধুরী অবাক কণ্ঠে বললেন, কেন মা? প্রিমা নিস্তেজ কণ্ঠে বলল, উনি স্পষ্টভাবে আমায় বাসা থেকে বেরিয়ে যেতে বলেছেন আম্মু। আমারও দম বন্ধ লাগছে, আমি আর এখানে থাকতে পারবো না। আরিয়ান চৌধুরী এগিয়ে এসে প্রিমার মাথায় হাত রেখে অধিকারপূর্ণ গলায় বললেন, এটা তোমারও বাড়ি আম্মা, কারোর বইয়ের পরিচয়ে থাকতে হবে না তোমাকে। তুমি আমার মেয়ে এবং এটাই একটাই কারণ যথেষ্ট তোমার এখানে অবস্থান করার। বাবার কথা রাখবে না তুমি? আরিয়ান চৌধুরীর কথার প্রত্যুত্তর করতে পারল না প্রিমা। আফিয়া চৌধুরীর বুকে মুখ লুকিয়ে রইল কেবল। প্রিমার নিরুত্তর ভঙ্গিমা দেখে আফিয়া চৌধুরী বললেন, একটা মেয়ের বড্ড শখ ছিল আমার, কিন্তু কোনো কারণে খোদা সেটা পূর্ণ করেননি হয়তো। এত বছর পর তোমাকে পেয়ে আর হারাতে চাইছি না মা। তোমার এই পচা আম্মু ভীষণ যত্নে রাখবে তোমাকে, এরপরও ফিরিয়ে দেবে আমায়। ওনাদের কথায় অজান্তেই প্রিমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। অবরুদ্ধ কণ্ঠে কোনো মতো বলল, আমাকে অবিশ্বাস করবে না তো? মাঝ পথে হাত ছেড়ে দেবে না তো? উপস্থিত সকলেই ভীষণ অবাক হলো প্রিমার এহানো আবদারে। আরিয়ান চৌধুরী হাতের ইশারায় সবাইকে চলে যেতে বলে প্রিমার সামনে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আমি আরিয়ান চৌধুরী তোমায় কথা দিচ্ছি আম্মা, একদম প্রিন্সেসের মতো রাখবো তোমায়। আমার অবুঝ অর্ধাঙ্গিনীও তোমার সর্বোচ্চ খেয়াল রাখবে। দেবে না একটা সুযোগ? কাঙ্গাল প্রিমা না সূচক উত্তর দিতে পারল না। বাচ্চাদের মতো নাক টেনে বলল, আচ্ছা। আরিয়ান চৌধুরী ফিক করে হেসে দিয়ে পিতৃত্ব সুলভ স্নেহ দেখিয়ে বললেন, গুড গার্ল। এখানে ঘটে যাওয়া ঘটনা এই রুমে দাফন করে দাও আম্মা। জীবনে সুখী হতে গেলে অতীতের নিষ্ঠুর ঘটনাগুলো ভুলে থাকতে হয়। জীবনটা সরল রেখায় গতিতে এগিয়ে চলে না, শত শত বাধা বিপত্তি পেরিয়ে তবেই সুখের সন্ধান মেলে। আফিয়া চৌধুরী মুগ্ধ চোখে দেখলেন নিজের প্রাণপ্রিয় পুরুষটাকে। প্রিমা ধীর কণ্ঠে বলল, আমাকে এখান থেকে বের করো বাবাই। প্রিমার মুখ নিঃসৃত আদুরে স্বরে বিগলিত হাসলেন আরিয়ান চৌধুরী। মেয়ের হাত ধরে তাকে সাবধানে উঠিয়ে বললেন, চলেন আম্মা। চলবে।